Dear learners, Assalamu alaikum. I hope you are okay by the grace of Almighty Allah. In our earlier class, we have read a poem. Today, we are going to read another poem. The name of the poem is Stopping by Woods on a Snowy Evening, and the poem is written by Robert Frost. Okay, my dear learners, before going through the poem, I want to say something about the poet Robert Frost. Okay, Robert Frost. Robert Frost is the most well-known American poet. Robert Frost is the most well-known American poet. He was born in San Francisco, California, USA in 1874. He died in 1963 at the age of 88. That means his lifetime is about 88 years. He won the Pulitzer Prize in Poetry 4 times. তিনি কবিতার জন্য 4 বার পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন in 1924, 1931, 1937 and in 1943. Okay, major poetical works of Robert Frost. A Boy's Will, North of Boston, Mountain Interval, New Hampshire and West Running Brook, etc. Okay, now we are going to read the poem. Okay, Stopping by Woods on a Snowy Evening is one of the most famous poems of Robert Frost. Okay, the poet was going somewhere riding on a horse's back in a village, and at one point of his journey he came to a place where he was passing through woods and a frozen lake. He stops for some time, and now we are starting the poem. Whose woods these are? I think I know. এই বনগুলো কার? আমার মনে হয় আমি তাকে চিনি. The poet was riding on a horse's back and he stops near the forest in the village. The poet says that I know the owner of the woods. I know the owner of the woods. মানে এই বনের মালিককে আমি তাকে চিনি. His house is in the village though. তার বাড়ি হয় যদিও গ্রামে, মানে তার বাড়ি বলতে এখানে এই বনের মালিকের বাড়ি হয়তোবা এই গ্রামেই. He will not see me stopping here. আমি যে এখানে তার বনের পাশে দাঁড়িয়ে আছি সে আমাকে দেখবে না. যদিও বনের মালিকের বাড়ি এই গ্রামেই, তবুও আমি যে তার বনের পাশে এসে দাঁড়ালাম সে এটা দেখবে না. To watch his fill up with snow. আমি তার বনটা যে উপভোগ করছি, যে বনটা তুষারে আবৃত, তার পুরো বনটি তুষারে আবৃত, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই বনের সৌন্দর্য উপভোগ করছি, কিন্তু বনের মালিক আমাকে দেখবে না. মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুয়ার. আমার যে ছোট্ট ঘোড়াটি সে হয়তোবা ভাববে এটা অদ্ভুত ব্যাপার. কারণ কবি একটা ঘোড়ার পিঠে করে যাচ্ছিলেন এবং তিনি একটা বনের পাশে এসে দাঁড়ালেন এবং তার ঘোড়াটি ভাববে কবির এই থেমে যাওয়াটা অদ্ভুত. কুয়ার মানে হচ্ছে অদ্ভুত, স্ট্রেঞ্জ, অড. টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস নিয়ার, মানে কবি এমন জায়গায় এসে থামলেন যেখানে আশেপাশে কোনো খামার বাড়ি নেই. ফার্ম হাউস মানে হচ্ছে খামার বাড়ি. তাহলে কবি ঘোড়ার পিঠে চড়ে গ্রামে ভ্রমণ করছিলেন, সেই সময় তিনি একটা জঙ্গলের পাশে এসে থামলেন, যেই বনের পাশে কোনো খামার বাড়ি নাই. এখানে থামার কারণে তার ঘোড়াটি ভাবছে যে এই থামাটা অদ্ভুত, কেন তিনি এখানে থামলেন যেখানে আশেপাশে কোনো খামার বাড়ি নাই. বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, কবি যেখানে এসে থামলেন সেখানে এক পাশে হচ্ছে একটি বন এবং আরেক পাশে হচ্ছে একটা ফ্রোজেন লেক, মানে হিমায়িত হ্রদ. ফ্রোজেন লেক মানে হচ্ছে হিমায়িত হ্রদ, যে হ্রদের পানি ফ্রোজেন হয়ে গেছে, হিমায়িত হয়ে গেছে. দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, এটা ছিল বছরের সবচেয়ে অন্ধকারতম সন্ধ্যা. অর্থাৎ কবি যেই সময়ে বন এবং হ্রদের হিমায়িত হ্রদের মাঝখানে এসে
থামলেন, সেই সময়টা ছিল ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, বছরের সবচেয়ে অন্ধকারতম সন্ধ্যা। হ্যাঁ, আবার আশেপাশে কোনো খামার বাড়িও নাই, যার কারণে কবি মনে করছেন যে তার ঘোড়াটি ভাবছে যে কবির এই জায়গায় থামাটা বড়ই অদ্ভুত। কেন তিনি এখানে থামলেন? কারণ এখানে কোনো আশেপাশে খামার বাড়ি নাই। আবার এই দিনটি হচ্ছে, এই সন্ধ্যাটি হচ্ছে বছরের সবচেয়ে অন্ধকারতম সন্ধ্যা। ওকে, আমরা পরের 8 লাইনে যাচ্ছি। ওকে, আমরা যাচ্ছি। হি গিভস হিজ হার্নেস বেলস আ শেক টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক। সে তার গলার যে ঘণ্টা, সেটাকে সে একটি নাড়া দিল জানার জন্য যে আমি কোনো ভুল করলাম কিনা। আসলে এখানে হি বলতে মূলত বোঝানো হচ্ছে দ্য হর্স। হিয়ার দ্য ওয়ার্ড হি রেফার্স টু দ্য হর্স অন হুইচ দ্য পয়েট ইজ ট্রাভেলিং। এখানে হি বলতে মূলত ওই ঘোড়াটিকে বোঝানো হচ্ছে যে ঘোড়াটার পিঠে করে কবি গ্রামের মধ্য দিয়ে ভ্রমণ করছিলেন। হি গিভস হিজ হার্নেস বেলস। হার্নেস বেলস মানে হচ্ছে, আসলে হার্নেস মানে হচ্ছে লাগাম, ঘোড়ার যে লাগাম যেটা দ্বারা ঘোড়াকে নিয়ন্ত্রণ করা হয়, সেই ঘোড়ার গলায় বাঁধা যে বেলস মানে ঘণ্টা, ঘোড়াটি তার গলায় বাঁধা ঘণ্টাটিকে একটি নাড়া দিল, আর সেই একটি নাড়া দিল টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, মানে সে জানতে চাচ্ছে যে আমি কোনো ভুল করলাম কিনা। এখানে আমি বলতে কবিকে বোঝানো হয়েছে। তাহলে ঘোড়াটি তার গলায় বাঁধা ঘণ্টাটিকে একটা নাড়া দিল, হয়তোবা সে কবিকে বলতে চাচ্ছে যে কবি কোনো ভুল করেছেন কিনা। দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ অফ ইজি উইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক। আসলে ওই জায়গাটা ছিল একেবারে নিরিবিলি, নির্জন, জনমানবহীন একটি এলাকা। সেখানে আসলে অন্য কোনো কোলাহল ছিল না। সেখানে একটা মাত্র শব্দ ছিল, সেটা ছিল ইজি ওয়াইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক, মৃদুমন্দ বাতাসের শব্দ। ইজি ওয়াইন্ড অর্থ কি? মৃদুমন্দ বাতাস। অ্যান্ড ডাউনি ফ্লেক, ডাউনি ফ্লেক বলতে এখানে বোঝানো হচ্ছে স্নোফল, তুষারপাত। তাহলে দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ, এখানে সাউন্ডের সাথে অ্যাপোস্ট্রফি আছে, অ্যাপোস্ট্রফি এর মানে হচ্ছে সাউন্ড ইজ। দ্য অনলি আদার সাউন্ড ইজ দ্য সুইপ। সুইপ বলতে এখানে আসলে মূলত বোঝানো হচ্ছে ফ্লো, প্রবাহ, বাতাসের প্রবাহকে বোঝানো হয়েছে। অফ ইজি ওয়াইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক, তাহলে সেখানে অন্য কোনো শব্দ বা কোলাহল ছিল না। শব্দ ছিল মৃদুমন্দ বাতাসের শব্দ, ইজি ওয়াইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক। ডাউনি ফ্লেক বলতে বোঝানো হচ্ছে এখানে তুষারপাতের শব্দ ছিল। তাহলে কবি যেই এলাকা দিয়ে ভ্রমণ করছিলেন সেখানে তেমন জনমানব ছিলেন না, কোলাহল ছিল না। সেখানে শুধুমাত্র মৃদুমন্দ বাতাসের প্রবাহিত হওয়ার শব্দ এবং তুষারপাতের শব্দ শোনা যাচ্ছিল। দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। শেষের এই 4 লাইন সবচেয়ে ইম্পর্টেন্ট। এই কবিতার আসলে মূল কথাগুলো আসলে শেষের এই 4 লাইনে লেখা আছে। এবং বলা হয়ে থাকে যে ভারতের প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু, তার পড়ার টেবিলে এই 4টি লাইন লেখা ছিল। উনি এই লাইনগুলো প্রায় সময় পড়তেন এবং এই লাইনগুলো থেকে তিনি অনুপ্রেরণা পেতেন তার কাজে। তো তোমরা খেয়াল করো, এই কবিতার আসলে মূল কথাগুলো কিন্তু এখানেই বলা আছে। কি বলা আছে খেয়াল করো? দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। এই বন হচ্ছে অনেক মনোরম, অন্ধকার এবং গভীর। বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, কিন্তু আমাকে আমার প্রতিশ্রুতি রাখতে হবে। প্রমিসেস, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, আমাকে অনেক আমার প্রতিশ্রুতি রাখতে হবে। দ্যাট মিনস আই হ্যাভ মেনি প্রমিসেস টু বি কেপ্ট, অর আই হ্যাভ মেনি প্রমিসেস, আই হ্যাভ টু পারফর্ম মেনি ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। আমার অনেক দায়িত্ব এবং কর্তব্য আছে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এবং আমাকে অনেক দূর পথ পাড়ি দিতে হবে বিফোর আই স্লিপ, ঘুমাতে যাবার আগে। এখানে স্লিপ বেসিক্যালি ঘুম বোঝানো হয় নাই। হিয়ার স্লিপ মিনস ডেথ। এখানে ঘুম বলতে মূলত বোঝানো হচ্ছে মৃত্যুকে বোঝানো হয়েছে। অর্থাৎ মৃত্যুর পূর্বে আমাকে অনেক ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস আমার আছে, সেগুলো পালন করতে হবে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এবং আমাকে মৃত্যুর আগে অনেক দায়িত্ব পালন করতে। এই 2টা লাইন, শেষের 2টা লাইন রিপিট, এগুলা 2বার বলা হয়েছে। তাহলে শেষের 4 লাইনে মূলত এই কবিতার মূল যে থিম, সেটা এখানেই কবি প্রকাশ করেছেন। আমরা এখন এই কবিতাটার থিম পড়ব। আচ্ছা, থিম পড়ার সময় তোমরা যে কথাটা মনে রাখবা সেটা হচ্ছে, থিম, একটা কবিতার অনেক রকম থিম থাকতে পারে। কোনো কবিতায় একটি থিম থাকে, কোনো কবিতায় একাধিক থিম থাকতে পারে, এবং থিম এক একজনের কাছে এক এক রকম মনে হতে পারে এবং এটা ভ্যারি করতে পারে। তো তোমার কাছে যেটা থিম মনে হবে তুমি সেটাই লিখবা।
আর থিম লেখার সময় তোমরা অবশ্যই শব্দ সংখ্যার দিকে একটু খেয়াল করবা। তোমাদের আনুমানিক 40 থেকে 50 শব্দের মধ্যে তোমরা একটা কবিতার থিম লিখে শেষ করবা। আর এখানে বাক্য যদি বলো তাহলে বলো যে তুমি 4টা অথবা 5টা বাক্যে তুমি তোমার থিম লিখে শেষ করবে। আমি এখন তোমাদেরকে এই কবিতার থিমটা লিখে বোঝানোর চেষ্টা করছি। ওকে, the psychological conflict of the poet regarding the mystery of life and death is nicely portrayed here. জীবন এবং মৃত্যুর যে রহস্য, এই সম্পর্কে কবির যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, সেটাই এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। দ্য সাইকোলজিক্যাল কনফ্লিক্ট মানে হচ্ছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, অফ দ্য পয়েট কবির মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, রিগার্ডিং দ্য মিস্টেরি অফ লাইফ অ্যান্ড ডেথ, জীবন এবং মৃত্যু সম্পর্কে, মৃত্যুর রহস্য সম্পর্কে কবির যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ইজ নাইসলি পোর্ট্রেড হিয়ার, সেটাই এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। দ্য পোয়েট often gets absorbed in the thought of death and dreadful aspects of life. কবি প্রায় চিন্তামগ্ন হয়ে পড়েন মৃত্যু সম্পর্কে এবং জীবনের যে ভয়ঙ্কর দিকগুলো আছে সেই সম্পর্কে। দ্য পোয়েট often মানে প্রায়, গেটস অ্যাবজর্বড ইন মানে হচ্ছে মগ্ন, চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। কবি প্রায় সময় চিন্তামগ্ন হয়ে পড়েন ইন দ্য থট অফ ডেথ, মৃত্যুর চিন্তা প্রায়ই কবিকে পেয়ে বসে। অ্যান্ড ড্রেডফুল অ্যাসপেক্টস অফ লাইফ, এবং জীবনের যে ভয়ঙ্কর দিকগুলো আছে। তাহলে মৃত্যুর চিন্তা এবং জীবনের ভয়ঙ্কর যে বিষয়গুলো আছে সেগুলো প্রায় সময় কবিকে তার চলার পথকে বাধাগ্রস্ত করে। বাট হি শেকস অফ দোজ পেসিমিস্টিক থটস অ্যান্ড আইডিয়াস অফ লাইফ, কিন্তু জীবনের ওই সমস্ত যে নিরাশাবাদী চিন্তাভাবনা এগুলাকে তিনি ঝেড়ে ফেলেন। বাট হি শেকস অফ মানে হচ্ছে ঝেড়ে ফেলা। দোজ পেসিমিস্টিক থটস অ্যান্ড আইডিয়াস অফ লাইফ, জীবনের ওই সমস্ত নিরাশাবাদী চিন্তাভাবনাগুলোকে কবি ঝেড়ে ফেলেন। হি বিলিভস দ্যাট, তিনি বিশ্বাস করেন যে হি হ্যাজ টু ফুলফিল হিজ প্রমিসেস, তাকে তার প্রতিশ্রুতিগুলো পূরণ করতে হবে। কবি বিশ্বাস করেন যে তাকে তার প্রতিশ্রুতিগুলো পূরণ করতে হবে। অ্যান্ড পারফর্ম মেনি নোবেল ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এবং তাকে অনেক মহৎ দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। পারফর্ম মানে হচ্ছে পালন করা, মেনি নোবেল হচ্ছে মহৎ, ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস দায়িত্ব এবং কর্তব্য। বিফোর হি এমব্রেসেস ডেথ, মৃত্যুকে আলিঙ্গন করার পূর্বে। কবি মনে করেন যে, বিশ্বাস করেন যে তাকে তার প্রতিশ্রুতিগুলো রাখতে হবে, কারণ মানুষ হিসাবে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, আমাদের কিছু দায়িত্ব আছে, আমাদের কিছু প্রতিশ্রুতি আছে এবং সেটা পূরণ করতে হবে। অ্যান্ড পারফর্ম মেনি ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস বিফোর হি এমব্রেসেস ডেথ। এমব্রেস হচ্ছে আলিঙ্গন করা, ডেথ হচ্ছে মৃত্যু। মৃত্যুকে আলিঙ্গন করার পূর্বে তাকে অনেকগুলো মহৎ দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। ওকে, এই হচ্ছে মোটামুটি থিম। আমি আমার মতো করে লিখছি, তোমরা এটা মুখস্থ করার দরকার নাই, আর এটা হুবহু পরীক্ষার খাতায়ও লেখার দরকার নাই, কারণ আমি একটা তৈরি করলাম, সবার আনসার একই রকম হবে না। যেহেতু এটা ক্রিয়েটিভ রাইটিং, এটা তোমাদের স্টুডেন্ট টু স্টুডেন্ট অবশ্যই ভ্যারি করবে, কারণ ক্রিয়েটিভ রাইটিং সবার চিন্তাভাবনা একরকম হবে না। তো তোমরা তোমাদের মতো করে তোমাদের নিজস্ব ভাষায় সহজ সরলভাবে থিম লেখার চেষ্টা করবা। কঠিন শব্দ যতটুকু সম্ভব চেষ্টা করবে কঠিন শব্দ অ্যাভয়েড করবা। খুব সহজে ছোট পরিসরে থিম লিখবা। থিম কিন্তু খুব বেশি বড় হয় না। দেখো আমি এখানে 4টা বা 5টা বাক্য লিখছি, এবং শব্দ সংখ্যা যদি আমরা গুণি দেখা যাবে এখানে 40 থেকে 50 শব্দ হবে, এর বেশি হবে না। তো তোমরা এভাবে থিম লেখার চেষ্টা করবা। থিমটা অবশ্যই এক প্যারাতে লিখবা। তো আজকে এই পর্যন্তই, তোমাদের জন্য শুভকামনা। তোমরা বাসায় থাকো, পড়াশোনা করো, নিরাপদে থাকো। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। খোদা হাফেজ।